হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে সেন্টার অফ মাস এটার পার্ট 2 শুরু হচ্ছে। দেখো, পার্ট 1-এ আমরা দেখেছিলাম সেন্টার অফ মাসের ম্যাথামেটিক্যাল ইকুয়েশান, তারপরে সেন্টার অফ মাস বিভিন্ন তার মানে সেন্টার অফ মাস সংক্রান্ত বিভিন্ন যে প্রবলেম সেগুলো দেখেছিলাম। আজকে পার্ট 2 শুরু হচ্ছে। দেখো, এখানে আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পজিশন অফ সেন্টার অফ মাস অফ কন্টিনিউয়াস বডি। অর্থাৎ কন্টিনিউয়াস বডি যদি হয় তাহলে তার সেন্টার অফ মাসের ম্যাথামেটিক্যাল ইকুয়েশান কী হবে এবং সেই সংক্রান্ত আমরা কিছু প্রবলেম দেখব। দেখো, এর আগে পার্ট 1-এ যেগুলো নিয়ে আলোচনা করেছিলাম মেনলি ওই মাসগুলো কি বিভিন্ন জায়গায় কি ছিল, ছড়িয়ে ছিটিয়ে ছিল। পয়েন্ট মাস সেখানে আমরা পেয়েছিলাম এবং সেখানে দুটো পয়েন্ট মাস বা লার্জ নাম্বার অফ পয়েন্ট মাস সেগুলোর আমরা সেন্টার অফ মাস কি ক্যালকুলেশন করেছিলাম। আজকে দেখব আমরা যে একটা কন্টিনিউয়াস বডি যদি হয় তাহলে তার সেন্টার অফ মাস তার ম্যাথামেটিক্যাল ইকুয়েশন কী হবে। তাহলে কন্টিনিউয়াস বডি বলতে ধরে নাও এরকম একটা তোমাকে বললো যে সুষম একটা ধরো রড, তাহলে তার যে সেন্টার অফ মাস এখানে দেখো এর প্রত্যেকটা জায়গাতে কি আছে, মেটেরিয়ালসগুলো ডিস্ট্রিবিউট হয়ে আছে। তাহলে এর সেন্টার অফ মাস কোথায় হবে সেটার ম্যাথামেটিক্যাল ইকুয়েশান বা একটা জেনারেল ম্যাথামেটিক্যাল ইকুয়েশান, এটা ভালো করে মনে রাখবে। যদি আমরা এক্সসিএম দেখি তাহলে এক্সসিএম এটা সমান হবে ইন্টিগ্রেশন অফ এক্স ইন্টু ডিএম বাই ইন্টিগ্রেশন অফ ডিএম। এটাই হচ্ছে কন্টিনিউয়াস বডির ক্ষেত্রে সেন্টার অফ মাসের ম্যাথামেটিক্যাল ইকুয়েশান। এক্স ডিএম, ডিএমটা হচ্ছে কি, ডিএমটা হচ্ছে একটা ছোট্ট কি মাস, মানে এই কন্টিনিউয়াস যে বডি সেই কন্টিনিউয়াস বডির আমরা যদি একটা ছোট্ট পার্ট ধরে নিই, সেই ছোট্ট পার্টটার মাস হচ্ছে ডিএম। ঠিক আছে, ঠিক একই রকমভাবে আমরা যদি ওয়াইসিএম দেখি, ওয়াইসিএম এটা সমান হবে ইন্টিগ্রেশন অফ ওয়াই ডিএম বাই ইন্টিগ্রেশন অফ ডিএম। ইন্টিগ্রেশন অফ ডিএম মানে ওই টোটাল কন্টিনিউয়াস বডিটার যে টোটাল মাস সেটা। ঠিক একই রকমভাবে জেড সিএম সমান আসবে ইন্টিগ্রেশন অফ জেড ডিএম বাই ইন্টিগ্রেশন অফ ডিএম। ঠিক আছে, এটা আমরা এমনি জেনারেল একটা ম্যাথামেটিক্যাল ইকুয়েশান দেখলাম। এবার এর অ্যাপ্লিকেশান আমরা একটু ভালো করে দেখে নিই। যেমন যদি বলা হয় এই যে সুষম রড, এর সেন্টার অফ মাসকে আমাদেরকে কি ক্যালকুলেশন করতে হলো। তাহলে দেখো এইটাকে আমরা এক্স অ্যাক্সিস ধরে নিচ্ছি, এটা ওয়াই অ্যাক্সিস। এবার এই রডটা যদি ধরে নাও এক্স অ্যাক্সিসের উপরে অবস্থান করে তাহলে তার ওয়াইসিএম এর যে ভ্যালুটা, দেখো এটা সম্পর্কে আমরা এর আগেও একটু দেখেছি যে এক্স অ্যাক্সিসের উপরে যদি অবস্থান করে তাহলে তার ওয়াইসিএম এর ভ্যালু কী হবে, 0 হবে। ঠিক আছে, এটাকে আমরা তার মূলবিন্দু ধরে নিচ্ছি। এবার মূলবিন্দু থেকে এক্স দূরে একটা ছোট্ট অংশ আমরা ধরে নিচ্ছি, সেই ছোট্ট অংশটা হচ্ছে কি ডিএক্স। এখানে একটা ছোট্ট পার্ট আমরা ধরে নিলাম, সেই ছোট্ট পার্টটা হচ্ছে কি ডিএক্স। আর এই সুষম দণ্ডটার টোটাল যে মাস, সেই টোটাল মাসটাকে আমরা ধরে নিচ্ছি ধরো বড় হাতের এম, আর টোটাল যে লেন্থ, টোটাল লেন্থ এটা সমান হচ্ছে কত, এল। এবার এখান থেকে দেখো প্রসেসটা কীভাবে ক্যালকুলেশন আমরা করছি। তাহলে এখানে দেখো এল দৈর্ঘ্যের যে ভর সেটা হচ্ছে কত, এম। তাহলে একক দৈর্ঘ্যের ভর কত হবে, এম বাই এল। মোট ভর হচ্ছে এম, মোট দৈর্ঘ্য এল। তাহলে একক দৈর্ঘ্যের ভর কত, এম বাই এল। এবার দেখো এখানে যে আমরা ছোট্ট অংশটা নিয়েছি সেই ছোট্ট অংশটা হচ্ছে কত, ডিএক্স। তাহলে ডিএক্স দৈর্ঘ্যের যদি আমরা ভর ক্যালকুলেশন করি, সেই ডিএক্স দৈর্ঘ্যের যে ভর সেটাকে আমরা ধরে নিচ্ছি কত, ডিএম। তাহলে দেখো এটা সমান হবে একক দৈর্ঘ্যের ভর ইন্টু তার কি দৈর্ঘ্য, তাই তো। এবার যদি আমরা ওর সেন্টার অফ মাস ক্যালকুলেশন করি তাহলে দেখো এই এক্সসিএম ইন্টিগ্রেশন অফ এক্স ডিএম, ইন্টিগ্রেশন অফ এক্স ডিএম তার মানে এটা কি টোটাল আমরা ওই যে দণ্ডটা আছে সেটার কি করব, সেন্টার অফ মাস ক্যালকুলেশন করব।
এবার ইন্টিগ্রেশনটা আমরা শুরু কোথা থেকে করছি, ধরে নাও এখান থেকে শুরু আর শেষ কোথায় হবে, একবারে লাস্টে। তাহলে শুরুতে এক্সের যে ভ্যালু সেটা দেখো 0, আর এখানে যখন চলে গেল দেখো এক্সের যে ভ্যালু সেটা কত হয়ে যাবে, এল হয়ে যাবে। তাহলে ইন্টিগ্রেশনের যদি আমরা লিমিট বসাই তাহলে এক্সিএম ইন্টিগ্রেশনের লিমিটটা দেখা হবে 0 টু এল, এখানে এক্স ডিএম। আর সামেশন অফ ডিএম মানে দেখো ওই সুষম যে রডটা আছে সেই রডটার টোটাল মাস, এটাকে আমরা ক্যাপিটাল এম ধরে নিচ্ছি, ঠিক আছে। যেখানে এই ইন্টিগ্রেশন অফ ডিএম এটা সমান হচ্ছে কত, ক্যাপিটাল এম। এবার দেখো এক্সিএম এটা সমান 1/m ইন্টিগ্রেশন অফ 0 টু এল এক্স ডিএম। এবার ভ্যালুটা বসিয়ে দাও, তাহলে এক্স ইন্টু ডিএম এর ভ্যালু আছে m/l ইন্টু এখানে কত ডিএক্স। এবার দেখো এটা এমটা হচ্ছে এখানে কি কনস্ট্যান্ট, তাহলে এটা দেখো বাইরে চলে আসবে, দিয়ে কেটে যাবে। তাহলে আলটিমেট থাকছে 1/l ইন্টিগ্রেশন অফ 0 টু এল এক্স ডিএক্স, ঠিক আছে। এবার দেখো এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন যদি আমরা করি তাহলে 1/l এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন করলে হবে x²/2, আর লিমিটটা হচ্ছে 0 থেকে l, ঠিক আছে। ইন্টিগ্রেশনের এটা একটা ফর্মুলা তোমরা নিশ্চয়ই জানো, ইন্টিগ্রেশন অফ x⁴n dx এটা সমান হয় x⁴n+1/n+1। এই ফর্মুলাটাই আমি এখানে কি করেছি, অ্যাপ্লাই করেছি। এইবার আমরা লিমিটটা বসাবো, তাহলে দেখো আলটিমেট কি আসছে, এক্সিএম এটা সমান 1/l, আর এখানে 2টা আছে, 2টাকে নিয়ে চলে আসলাম। এবার লিমিটটা বসাবো, লিমিট বসানোর নিয়ম হচ্ছে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। কার জায়গায় বসাবো, এক্সের জায়গায় বসাবো, কারণ দেখো এখানে ইন্টিগ্রেশন যেটা করেছি এক্স ডিএক্স আছে, তাহলে ওই লিমিটটা ওই জায়গাতে বসাতে হবে। এবার লিমিট বসানোর নিয়ম হচ্ছে আগে আপার লিমিট মাইনাস দিয়ে কি লোয়ার লিমিট। তাহলে দেখো আপার লিমিটে এল আছে, তাহলে l² মাইনাস 0 আছে লোয়ার লিমিটে 0² মানে 0ই হয়, তাহলে আলটিমেট এটা দেখো আসছে l²/2l, এটার সমান আসছে কত, l/2। তাহলে এই সুষম যে দণ্ড তার সেন্টার অফ মাস যেটা সেটা কোথায় থাকবে, এই দণ্ডটার যে মিডিল পয়েন্ট সেই মিডিল পয়েন্টে থাকবে, ঠিক আছে। তাহলে যে কোনো কন্টিনিউয়াস যে বডি তার ক্ষেত্রে যদি আমরা সেন্টার অফ মাস ক্যালকুলেশন করি তাহলে এই ফর্মুলা দিয়ে কি ক্যালকুলেশন করব, ঠিক আছে। ক্যালকুলেশন তো পরীক্ষা আসবে না, জাস্ট এটা মনে রাখবে কন্টিনিউয়াস বডি হলে তার সেন্টার অফ মাস কোথায় হবে, ঠিক আছে। এখানে যেমন একটা সুষম আমরা রড নিয়েছি, তাহলে তার সেন্টার অফ মাস কোথায় হচ্ছে, মিডিলে হচ্ছে, ঠিক আছে। এবার এখান থেকে আমরা কয়েকটা ম্যাথামেটিক্স দেখব, দেখে নাও ভালো করে। একটা এখানে আমি প্রবলেম লিখেছি, কি আছে, দ্য লিনিয়ার ডেন্সিটি অফ এ থিন রড অফ লেন্থ 1m মানে 1 মিটার ভ্যারিজ অ্যাজ ল্যামডা ইকুয়াল টু 1+2x where x is the distance from its one end, find the distance of its center of mass from this end। দেখো এখানে ল্যামডা হচ্ছে কি দ্য লিনিয়ার ডেন্সিটি, মানে বলতে পারো তুমি একক দৈর্ঘ্যের ভর। এর আগে আমরা একক দৈর্ঘ্যের ভর যেটা আমরা পেলাম সেটা হচ্ছে বড় হাতের m/l। এবার দেখো এই একক দৈর্ঘ্যের ভর যেটা তার ম্যাথামেটিক্যাল ইকুয়েশন কি 1+2x, এটা মানে বোঝাচ্ছে যে এক্সের ভ্যালু যত বেশি হবে দেখো তার যে একক দৈর্ঘ্যের ভর সেটা তত বেশি। আগেরটায় আমরা যে সুষম রডটা নিয়েছিলাম তার প্রত্যেকটা জায়গায় একক দৈর্ঘ্যের ভর কি সমান। এবার যদি ধরো এরকম হয় যে এই রডটার এই দিকটা ধরে নাও বেশি ঘন আছে আর এই দিকটা ধরে নাও কম ঘন আছে, তাহলে নিশ্চয়ই ওর সেন্টার অফ মাসটা মিডিল পয়েন্টে থাকবে না। যে দিকটার ডেন্সিটি বেশি সেন্টার অফ মাসটা কী হবে, সেই দিকে থাকবে। আবার যদি ধরে নাও এই দিকটা হালকা হয় এই দিকটা বেশি ঘন হয়, তাহলে তখন সেন্টার অফ মাসটা কি ওই দিকে থাকবে। এবার এখানে কোশ্চেনে ওই লিনিয়ার ডেন্সিটি সেটা কি বলে দিয়েছে, তাহলে লিনিয়ার ডেন্সিটিটা বলা আছে ল্যামডা সমান 1+2x। তাহলে দেখো লিনিয়ার ডেন্সিটিটা কার উপরে ডিপেন্ড করছে, এক্সের উপরে ডিপেন্ড করছে। তাহলে এক্সের ভ্যালু যত বেশি হবে
এখানে দেখো তার যে একক দৈর্ঘ্যের ভর সেটা তত কি বেশি, তাই তো। এবার এখানে আমরা যদি সেন্টার অফ মাস ক্যালকুলেশন করি তাহলে দেখো একটু আগে আমরা দেখলাম এক্স সিএম এটা সমান ইন্টিগ্রেশন অফ, এখানে দেখো একটু আগে আমরা যে এক্সাম্পলটা দেখলাম সেখানে টোটাল যে রডটার লেন্থ কত ছিল, এল ছিল, এখানে রডটার লেন্থ কত 1 মিটার। তাহলে আমরা যদি লিমিটটা বসাই তাহলে লিমিট হবে দেখো 0 to L 0 to 1, ঠিক আছে, 0 to 1। তারপরে দেখো এখানে কি ছিল এক্স ডিএম, এবার ডিএমটা হচ্ছে কি একক দৈর্ঘ্যের ভর, সেটার ভ্যালু এবার আমরা কি এখানে বসাবো। দেখো একটা জিনিস এখানে যে আগে যে কেসটা আমরা নিয়েছিলাম সেখানে তোমার সব জায়গায় তার একক দৈর্ঘ্যের ভরটা কি ছিল, সমান ছিল, কিন্তু এখানে সব জায়গায় একক দৈর্ঘ্যের ভর যেটা সেটা কি সমান নেই, আলাদা আলাদা আছে। তাহলে সেখানে আমরা দেখো এই যে ডিএম এর ভ্যালু, সেই ডিএম এর ভ্যালুটা এবার এখানে আমরা বসাবো। আর নিচে কি ছিল, নিচে হচ্ছে ইন্টিগ্রেশন অফ 0 to 1, দেখো এটা কি আসবে ডিএম ছিল, ডিএমটা বসিয়ে দিলাম। এবার দেখো ডিএম এটা সমান কত আসবে, দেখো একটা ছোট্ট যদি আমরা অংশ নিই, দেখো ডিএক্স যেটা আমরা নিয়েছিলাম, ডিএক্স অংশের ভর যেটা সেটাকে কি লিখেছিলাম একক দৈর্ঘ্যের ভর ইন্টু কি ইন্টু হচ্ছে তার লেন্থ, এটা ছিল। তাহলে এখানে দেখো ইন্টু ডিএক্স ছিল, তাহলে এখানে দেখো একক দৈর্ঘ্যের ভর হচ্ছে 1 + 2x ইন্টু এখানে কত আসবে ডিএক্স আসবে, তাই তো। ডিএম এটা সমান 1 + 2x ইন্টু ডিএক্স। আগের কেসটাতে একক দৈর্ঘ্যের ভর ছিল m/l, আর এখানে একক দৈর্ঘ্যের ভর কত 1 + 2x, তাহলে ডিএম সমান 1 + 2x ইন্টু কত ডিএক্স। এবার ভ্যালুগুলো এখানে আমরা বসিয়ে দেবো। তাহলে ইন্টিগ্রেশন অফ 0 to 1 x ইন্টু 1 + 2x ইন্টু এখানে ডিএক্স বাই কী হবে ইন্টিগ্রেশন অফ 0 to 1 ডিএম এর ভ্যালু 1 + 2x ইন্টু ডিএক্স, ঠিক আছে। এবার এটার আমরা কি করব ইন্টিগ্রেশন করব, ঠিক আছে। এবার ইন্টিগ্রেশনটা কিভাবে করছি দেখো, তাহলে উপরে যেটা একবারে যদি আচ্ছা আর এক লাইন করি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। 0 to 1 এটা দেখো x + 2x² ডিএক্স, আর নিচে যেটা থাক আছে সেটাই থাক 1 + 2x ইন্টু ডিএক্স। এবার ইন্টিগ্রেশনটা করব, দিয়ে তারপরে কি লিমিটটা বসাবো। তাহলে দেখো কি আসছে, তাহলে প্রথমে x ডিএক্স দেখো আলাদা আলাদা করে লিখছি না, এটাকে যদি তুমি আবার আলাদা করে ইন্টিগ্রেশন অফ 0 to 1 x ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন অফ 0 to 1 2x² ডিএক্স আমরা একবারে ইন্টিগ্রেশন করে দিচ্ছি। তাহলে দেখো x ডিএক্স তার ইন্টিগ্রেশন করলে হবে x²/2, এখানে দেখো প্লাস আছে 2x², তার ইন্টিগ্রেশন করলে হবে 2/3x³ মানে x³ 3টা এখানে লিখে দিলাম। আর লিমিটটা আছে 0 থেকে 1, নিচেরটারে আমরা কি করব ইন্টিগ্রেশন করব। তাহলে দেখো ইন্টিগ্রেশন অফ প্রথমটা হবে ডিএক্স, আর ডিএক্স এর ইন্টিগ্রেশন করলে x হয়, পরেরটা হবে দেখো 2 × x²/2, লিমিট আছে 0 to 1। এবার লিমিটটা বসাবো। লিমিট বসানোর নিয়ম কি, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। তাহলে প্রথমে দেখো আপার লিমিটে 1 আছে, তাহলে 1²/2 মানে হাফ হয়ে গেল, তারপরেরটা আসবে 2/3, 1³ ভ্যালু 1 হয়, নিচেরটা হচ্ছে 1 + 1। দেখো এই 2 কেটে গেল, আর x² আছে, আর x এর ভ্যালু হচ্ছে 1, 1² কত 1ই হয়। আর লোয়ার লিমিটটা 0, ওটা আমরা বসাচ্ছি না, 0 আসবে। আচ্ছা এটা এবার দেখো এটা কি আসবে, লসাগু যদি আমরা করি, লসাগু কত হবে 6, তাহলে এটা হবে 3 + 4, আর নিচে দেখো কত আসছে 2, তাহলে এটার সমান আসছে 7/12। দেখো 4 আর 3 7, আর 6 আর 2 গুণ করলে কত 12, তাহলে এটার উত্তর আসছে কত 7/12।
তাহলে এটা সেন্টার অফ মাস, মানে এরকম যদি ধরো সুষম রড হয়, এখানে দেখো যত দূরে যাচ্ছে তার ভরটা তুমি ধরে নাও বাড়ছে, তাহলে এরকম ধরো, ঠিক আছে। দেখো যত দূরে যাচ্ছে তার ভর যেটা মানে একক দৈর্ঘ্যের ভর সেটাকে বৃদ্ধি পাচ্ছে, তাহলে আমরা জাস্ট ধরে নিচ্ছি পরের দিকটা মোটা, বা তুমি ধরে নাও পরের দিকে যে ঘনত্ব সে ঘনত্বটা কী হবে, বেশি হবে। তাহলে এটা হচ্ছে উত্তর। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রবলেম, এরকম টাইপের তোমার নিটে কোশ্চেন থাকতে পারে, ঠিক আছে। আশা করছি বুঝতে পেরেছো। এরপরে দেখো কয়েকটা কন্টিনিউয়াস বডি তার সেন্টার অফ মাস কোথায় হবে সেগুলো এখানে আমি দেখো একটু করে দিয়েছি। একটা ধরো স্ফিয়ার বা গোলক, তাহলে তার সেন্টার অফ মাস যেটা সেটা কোথায় থাকবে, তার সেন্টারে থাকবে, একবারে গোলকের কেন্দ্রে। তারপরে একটা দেখো রিং, রিং মানে হচ্ছে চারিদিকে মেটেরিয়ালসটা আছে আর মাঝখানে ফাঁকা, তাহলে এর সেন্টার অফ মাস থাকবে এর সেন্টারে বা কেন্দ্রে। দেখো এর আগে আমি একটা সেন্টার অফ মাস পড়ানোর সময় বলেছিলাম শুরুতে যে সেন্টার অফ মাস বস্তুর উপাদানের বাইরে কি থাকতে পারে, এটা বলেছিলাম হ্যাঁ। তার এক্সাম্পল হচ্ছে রিং। দেখো রিংয়ের মেটেরিয়ালসগুলো কোথায় আছে, চারিদিকে, কিন্তু তার সেন্টার অফ মাস যেটা সেটাকে মিডিলে, সেটা দেখো তার উপাদানের কি বাইরে আছে, ঠিক আছে। তারপরে দেখো আছে ইউনিফর্ম রড, তার সেন্টার অফ মাস একটু আগে আমরা দেখলাম, মানে ইউনিফর্ম যদি হয় তাহলে তার সেন্টার অফ মাসটা কোথায় থাকবে, তার মিডিল পয়েন্টে থাকবে। তারপরে আছে দেখো স্কোয়ার ল্যামিনা বা একটা ধরো বর্গাকার পাত, তার সেন্টার অফ মাস কোথায় থাকবে, তার কর্ণ দুটোকে যদি আমরা যোগ করে দিই তাহলে ওই কর্ণ দুটো যে জায়গাটায় ছেদ করবে সেই বিন্দুতে থাকবে। তারপরে দেখো এরকম একটা ত্রিভুজাকৃতির ট্রায়াঙ্গেল ল্যামিনা যদি হয়, মানে ত্রিভুজাকারের কি পাত, তার সেন্টার অফ মাসটা হবে এর এই যে বাহুগুলোর যে মধ্যবিন্দু, মানে এই বাহুটাকে যদি এই বরাবর আমরা টানি তাহলে মিডিল বরাবর ছেদ করবে, এই তিনটে রেখা যে বিন্দুতে ছেদ করবে সেখানে তার কি থাকবে, সেন্টার অফ মাস থাকবে। তারপরে দেখো রেক্ট্যাঙ্গুলার কিউবিক্যাল ব্লক যদি হয় তাহলে তার সেন্টার অফ মাস হবে ডায়াগোনাল বা কর্ণগুলোকে যদি আমরা যোগ করে দিই তাহলে যে জায়গাটায় ছেদ করবে সেখানেই থাকবে তার সেন্টার অফ মাস। তারপরে একটা যদি সিলিন্ডার হয়, সিলিন্ডারটা হয় ফাঁপা না হলে কি ভিতরে নিরেট, মানে হলো আর সলিড যাই হোক না কেন তার সেন্টার অফ মাসটা কোথায় থাকবে, তার অক্ষ যদি একটা টানা হয় সেই অক্ষের মধ্যবিন্দুতে অবস্থান করবে। তারপরে দেখা আছে কোন অর এ পিরামিড, মানে যেটাকে আমরা বাংলায় বলি শঙ্কু, তাহলে তার সেন্টার অফ মাস থাকবে 3h/4, মানে এর টোটাল যে হাইট সে হাইটটা যদি h হয় তাহলে এর হাইটের এই 3h/4 যতটা হবে সেই পয়েন্টে কি থাকবে, তার সেন্টার অফ মাস থাকবে, ঠিক আছে। এগুলো একটু ভালো করে মনে রাখবে, শর্ট কোশ্চেনে দিতে পারে। আচ্ছা এরপরে দেখো একটা প্রবলেমটা হচ্ছে ফাইন্ড দ্য পজিশন অফ সেন্টার অফ মাস অফ, এখানে দুটো অফ হয়ে গেছে, একটা অফ কাটা চলে যাবে, ঠিক আছে, একটা বাদ, অফ দ্য ইউনিফর্ম ল্যামিনা শোন ইন দ্য ফিগার ইফ স্মল ডিশ অফ রেডিয়াস a/2 ইজ কাট ফ্রম ডিশ অফ রেডিয়াস a, মানে এরকম দেখে নাও ভালো করে। এটা একটা ধরো ডিশ আছে বড়, কালারটা চেঞ্জ করে দিই, দেখো এটা একটা বড় ডিশ, এই ডিশটার রেডিয়াস বলে দিয়েছে, এই ডিশটার রেডিয়াস হচ্ছে a। তারপরে কি বলা হয়েছে, এই ডিশটা থেকে আর একটা ছোটো ডিশকে কেটে নেওয়া হয়েছে যেটা রেডিয়াস হচ্ছে কত, a/2। তাহলে এখানে যদি আমরা আর একটা ডিশকে কেটে নিই তাহলে তার সেন্টার অফ মাসটা কোথায় থাকবে সেটা জানতে চেয়েছে, দেখে নাও। দেখো টোটাল একটা বড় ডিশ ছিল, সেখান থেকে আমরা এরকম একটা ছোট ডিশকে কী করে নিলাম, কেটে নিলাম। এই ছোট ডিশটার রেডিয়াস যেটা বলে দিয়েছে, এই ছোট ডিশটার রেডিয়াস হচ্ছে a/2, এইটুকু,
এইটুকু হচ্ছে a/2। বুঝতে পেরেছো? তার মানে একটা বড় ধরো ডিশ আছে, সেই ডিশ থেকে মাঝখানে ওখানে আমরা একটা ছোট ডিশকে কেটে নিলাম। তাহলে এখন সেন্টার অফ মাসের পজিশনটা কোথায় হবে? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রবলেম, দেখো ভালো করে। এবার এটা এই ধরনের প্রবলেম কিভাবে করবে বা ব্যাপারটা আগে বোঝো। একটু আগে আমরা দেখলাম টোটাল যদি এরকম একটা ডিশ থাকে তাহলে তার সেন্টার অফ মাস কোথায় থাকে? মিডল পয়েন্টে থাকে। তাহলে এই ডিশটার যদি আমরা এইটাকে এদিকটা ধরে নিলাম এক্স অক্ষ আর এটাকে ওয়াই অক্ষ ধরে নিলাম, তাহলে প্রথমে এর সেন্টার অফ মাসটা কোথায় ছিল? 0 0 বিন্দু থেকে থাকবে। তারপরে এখান থেকে একটা ডিশ যখনই আমরা কেটে নেব, দেখো এর সেন্টার অফ মাসটা কিন্তু আর এখানে থাকবে না। কি হবে? এর সেন্টার অফ মাসটা দেখো কিছুটা এই দিকে কি সরে আসবে, এরকম পয়েন্টে হয়তো থাকবে। কারণ দেখো এই জায়গাটা ফাঁকা হয়ে গেছে আর এইদিকে মেটেরিয়ালসটা বেশি, আর আমরা জানি যেদিকে মেটেরিয়ালস বেশি থাকে সেন্টার অফ মাসটা কি কিছুটা হলে সেই দিকে এগিয়ে থাকে। তাহলে যখনই আমরা কেটে নিলাম তাহলে তখন সেন্টার অফ মাস যেটা, সেই সেন্টার অফ মাসের যে পজিশন সেটা কী হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে, তাই তো? এবার এর নতুন সেন্টার অফ মাস কোথায় হবে সেটা এবার আমরা দেখব, ঠিক আছে? দেখো এবার তাহলে এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। তাহলে এখানে একটা আমি ফর্মুলা তোমাদেরকে লিখিয়ে দিচ্ছি বা বলে দিচ্ছি, এই ফর্মুলাটা ভালো করে মনে রাখবে, তাহলে এইরকম টাইপের প্রবলেম কিন্তু করতে পারবে। এর ফর্মুলাটা হচ্ছে মানে নতুন সেন্টার অফ মাসের যে পজিশান xcm, এটার সমান হচ্ছে a1 x1 মাইনাস a2 x2 বাই a1 মাইনাস a2, এটা হচ্ছে ফর্মুলা। এবার দেখো কোনটা কি একটু সেটা ভালো করে জেনে নাও। a1 হচ্ছে এই টোটাল যে ডিশটা আছে সেই টোটাল ডিশের কি তোমার এরিয়া, ঠিক আছে? এরিয়া অফ দ্য ডিশ, মানে যে ডিশটার টোটালটা আছে সেটা। আর x1 হচ্ছে সেন্টার অফ মাস অফ দ্য ডিশ, মানে কেটে নেওয়ার আগে ওই যে বড় যে ডিশটা ছিল তার হচ্ছে কি সেন্টার অফ মাস। A2টা হচ্ছে এরিয়া অফ কাটিং ডিশ, মানে যে ডিশটা ধরো আমরা কেটে নিয়েছি সেই ডিশটার হচ্ছে কি এরিয়া। আর x2 যেটা আছে, x2 এটা হচ্ছে সেন্টার অফ মাস কাটিং পার্ট বা কাটিং ডিশ, ঠিক আছে? এইটা এবার আমরা কি করব? ভ্যালুগুলো এখানে বসিয়ে দেবো। তাহলে দেখো প্রথমে a1টাকে টোটাল ডিশটার এরিয়া, ডিশের এরিয়ার ফর্মুলা হচ্ছে πr²। আর কেটে নেওয়ার আগে এই টোটাল ডিশটার সেন্টার অফ মাস কোথায় ছিল? তার দেখো মিডিল পয়েন্টে, আর মিডিল পয়েন্টে যদি আমরা স্থানাঙ্ক দেখি সেটা 0, 0 মানে 0 হয়ে গেল, মাইনাস a2 মানে কেটে নেওয়া যে অংশটা তার কি সেন্টার অফ মাস। তাহলে দেখো এটা কত আসবে? যে অংশটা কেটে নিলাম তার ক্ষেত্রফল দেখো πa/2 তার স্কোয়ার, কারণ যে পার্টটা আমরা কেটে নিয়েছি তার তোমার দেখো ব্যাসার্ধ কত a/2 ইন্টু কি তার সেন্টার অফ মাস। তাহলে যে অংশটা কেটে নিয়েছে তার সেন্টার অফ মাসটা কত এখানে, এটা মানে ডিস্টেন্সটা দেখো কত a/2, এটা হবে। বাই নিচে দেখো কি আছে a1 মাইনাস a2, a1 এর ভ্যালু দেখো πr² মাইনাস এটা কত আসছে πa/2 তার স্কোয়ার, এটা πa² মাইনাস πa/2 তার স্কোয়ার। এবার দেখো এই পার্টটা 0 হয়ে গেল, 0 থাক, এটা দেখো কত আসছে π² বাই 4 ইন্টু a/2, আর নিচে
পাই এ স্কোয়ার মাইনাস পাই এ স্কোয়ার বাই 4। আচ্ছা উপরে দেখো মাইনাস পাই এ কিউব বাই 8 আর নিচে আসছে তাহলে পাই স্কোয়ারটা কমন না 1 মাইনাস 1/4 মানে 3/4 আসছে। তাহলে দেখো 3/4 এটা কত পাই স্কোয়ার। তাহলে পাই পাই কাটছে এ কাটলে এখানে একটা এ থাকছে তাহলে মাইনাস এটা দেখো তোমার এটা যদি কেটে দাও তাহলে এটা কত আসবে 2 আসবে আর তাহলে এটা আসছে -1/6 আর এখানে একটা এ পড়ে আছে তাহলে দেখো এটাকে আসছে -a/6। তাহলে এখন তার সেন্টার অফ মাসটা এরকম পজিশনে আসবে এই যে ডিস্টেন্স এক্স এটা কত -a/6 হবে। এটা হচ্ছে এখনকার সেন্টার অফ মাস। বুঝতে পেরেছো? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রবলেম। এই ফর্মুলাটা ভালো করে কী করতে হবে মুখস্থ করে রাখতে হবে। a1 x1 মাইনাস a2 x2 বাই a1 মাইনাস a2 যেখানে a1টা হচ্ছে টোটাল বড় ডিস্টার তোমার এরিয়া আর a1টা হচ্ছে টোটাল ওই যে বড় ডিসটা আছে তার সেন্টার অফ মাস। a2টা হচ্ছে যে অংশটাকে আমরা কেটে নিলাম সেটার এরিয়া আর x2টা হচ্ছে কেটে যে পার্টটা নিয়েছি তার কি সেন্টার অফ মাস। বুঝতে পেরেছো? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রবলেম। আচ্ছা এরপরে যেটা আমরা দেখব দেখো আরেকটা এখানে প্রবলেম আমি করেছি লিখেছি প্রবলেমটা একটু দেখো ভালো করে কি বলেছে। ফিগার শোজ এ কম্পোজিট সিস্টেম অফ 2 ইউনিফর্ম রডস length as indicated then the coordinate of the center of mass of the system of rod। দেখো এটা একটা ছবি, এটা হচ্ছে একটা রড এর লেন্থ এল আর এখানে একটা রড আছে এটা হচ্ছে 12 এইভাবে রাখা আছে। যে জানতে চেয়েছে এই সিস্টেমটা সেন্টার অফ মাস কোথায় অবস্থিত হবে। ঠিক আছে? তাহলে দেখো এই যে রড এই রডটা যদি আমরা মাস এম ধরি তাহলে তার মাসটা কোথায় থাকবে তার মিডিল পয়েন্টে থাকবে। তাহলে এর মাসটা এখানে আছে এই মাসটাকে তুমি ধরে নাও কত এম আর এই রডটার দেখো লেন্থ কত 12 তাহলে এর মাস 2m হবে এবং এর মাসটা তার কি মিডিল পয়েন্টে থাকবে এটা হচ্ছে কত 2m তাই তো। এর মিডিল পয়েন্টে মাসটা আছে এই মাস 2m তাহলে একটার মাস m আর আরেকটার মাস হচ্ছে কত 2m। দেখো টোটাল লেন্থটা হচ্ছে এল তাহলে এই ও বিন্দু থেকে এই মাসটার যে এক্স ডিস্ট্যান্স সেটা কত l/2 আর এটার যে এক্স ডিস্ট্যান্স সেটা দেখো কত হবে এল হবে। তাহলে এটা যদি আমরা স্থানাঙ্ক দেখি দেখো হবে এটা স্থানাঙ্ক হবে l/2 কমা কত 0 আর এটা স্থানাঙ্ক যদি আমরা দেখি তাহলে এটা হবে 0, l তাই তো। দেখো মিডিলে আছে এরও মাসটা মিডিলে আছে। এবার তাহলে দেখো এর এক্সসিএমও থাকবে ওয়াইসিএমও থাকবে। তাহলে এক্সসিএম এর ফর্মুলা এর আগে আমরা পড়েছিলাম এক্সসিএম এটার সমান ছিল m1 x1 প্লাস m2 x2 বাই m1 প্লাস m2 ওই ফর্মুলা থেকে আমরা বসিয়ে দেবো m1 মানে তুমি এটাকে ধরে নাও তাহলে m1 এর মাস হচ্ছে m আর x1 এর ভ্যালু কত l/2 প্লাস m2 এর ভ্যালু 2m আর x2 এর ভ্যালু দেখো কত আছে 0। ঠিক আছে? আর নিচে দেখো মাস m1 এর ভ্যালু m আর ওটা হচ্ছে কত 2m। তাহলে আলটিমেট যেটা আসছে ওইটা আসছে m/2 ওইটা তো 0 হয়ে গেল আর এটা আসছে কত 3m তাহলে mm কেটে যাচ্ছে তাহলে এটার সমান আসছে l/6। ঠিক আছে? xcm এর ভ্যালু আসছে l/6। ঠিক একই রকমভাবে আমরা কি করব ycmটা ক্যালকুলেশন করব। এর ফর্মুলা ছিল m1 y1 প্লাস m2 y2 বাই m1 প্লাস m2। ঠিক আছে? মানগুলো যদি বসাই m1 এর ভ্যালু m y1 এর ভ্যালু 0
এম টুর ভ্যালু 2m, ওয়াই টুর ভ্যালু হচ্ছে l, বাই নিচে কত m1 প্লাস m2, একেবারে আমরা এটাকে 3m বসিয়ে দিলাম। তাহলে উপরে দেখো কত আসছে, এটা 2ml, 2ml আর নিচে হচ্ছে 3m, তাহলে mm কেটে গেল, তাহলে এটার সমান কত আসছে 12/3। তাহলে সেন্টার অফ মাসের যে স্থানাঙ্ক সেটা আসছে কত l/6, 12/3। এটা হচ্ছে সেন্টার অফ মাসের কি পজিশন, ঠিক আছে, বা স্থানাঙ্ক। ক্লিয়ার? এরকম টাইপের প্রবলেম এবার দেখো আবার এরকমও থাকতে পারে, তোমাকে বললো এরকম একটা রড আছে, এইদিকে আর একটা রড আছে, আর এইদিকে আর একটা রড আছে, তিনটে রড এইভাবে রাখা আছে, তাহলে তার সেন্টার অফ মাসের পজিশন কীরকম হবে? তাহলে দেখো এর মাসটা এখানে থাকবে, এর মাস এখানে, এর মাস এখানে, তার x1 y1 x2 y2 x3 y3 এইগুলো সব ক্যালকুলেশন করে, মানে আগে ওগুলো বার করে নিতে হবে, দিয়ে এই ফর্মুলায় বসালে কি চলে আসবে, ঠিক আছে। এরপরে আমরা নেক্সট পার্টে চলে যাই। দেখো এরপরে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মোশন অফ সেন্টার অফ মাস, বাংলাতে বলে ভর কেন্দ্রের গতি। দেখো ভর কেন্দ্রের গতি, আচ্ছা দেখো একেবারে শুরুর দিকে আমরা দেখেছিলাম যে একটা বিস্তৃত যদি বস্তু হয় তাহলে তার সেন্টার অফ মাসের ম্যাথমেটিক্যাল ইকুয়েশান, এবং সেটা যদি 3 ডাইমেনশনালে হয় তাহলে তার xcm থাকবে, ycm থাকবে এবং কি zcm থাকবে। তুমি ধরে নাও একটা বিস্তৃত বস্তু আছে, তার সেন্টার অফ মাস তার একটা কি থাকবে স্থানাঙ্ক থাকবে, সেটাকে আমরা ধরে নিচ্ছি। তুমি ধরে নাও একটা 3 ডাইমেনশনাল স্পেসে এরকম জায়গায় একটা বিস্তৃত বস্তু আছে, ঠিক আছে, একটা বড় বস্তু ধরে নাও, তাহলে এর সেন্টার অফ মাসের যে স্থানাঙ্ক পজিশন xcm, ycm, zcm ধরো, ঠিক আছে, এটা হচ্ছে সেন্টার অফ মাস, ঠিক আছে। আর এই মূলবিন্দু থেকে তার যে দূরত্ব, সেই দূরত্বটাকে আমরা ধরে নিচ্ছি কত rcm। ভালো করে দেখো, মূলবিন্দু থেকে তার যে দূরত্ব, সেই দূরত্বটাকে আমরা ধরে নিচ্ছি কত rcm। তাহলে দেখো এখান থেকে আমরা এটা লিখতে পারবো rcm, এটা সমান xcm i ক্যাপ প্লাস ycm j ক্যাপ প্লাস zcm k ক্যাপ। দেখো এর আগে আমরা ভেক্টরে দেখেছিলাম যে কোনো একটা পয়েন্টের যে স্থানাঙ্ক সেটা যদি x, y, z হয় তাহলে তার পজিশন r ভেক্টর, সেটা সমান আমরা পেয়েছিলাম x i ক্যাপ প্লাস y j ক্যাপ প্লাস কি ছিল z k ক্যাপ। এখানেও সেই ফর্মুলায় আমরা কি অ্যাপ্লাই করলাম। এবারে দেখো এখান থেকে আমরা এটা পাবো rcm ভেক্টর, সেটা সমান xcm, সেটা দেখো আবার আমরা জানি বিস্তৃত বস্তুর ক্ষেত্রে কি হয় mi xi বাই কি ছিল সামেশন অফ mi, যেখানে i এর ভ্যালু কত, i এর ভ্যালু 1 থেকে n পর্যন্ত। তারপরে দেখো এখানে কি আছে i ক্যাপ প্লাস একই রকমভাবে সামেশন অফ mi yi বাই সামেশন অফ mi, এখানে কি j ক্যাপ প্লাস সামেশন অফ mi zi বাই সামেশন অফ mi, আর এখানে হচ্ছে কি k ক্যাপ। এই ম্যাথামেটিক্যাল ইকুয়েশন অলরেডি আমরা পড়ে আছি। এবার দেখো এই সামেশন অফ mi, সেটা আমরা জানি যে টোটাল মাস হয়, তাহলে টোটাল মাস m, সেই এমটাকে দেখো এমটা তো সবার মধ্যেই হবে, তাহলে বাম দিকে আমরা গুণ করে দিচ্ছি, তাহলে m rcm এটা সমান দেখো সামেশন অফ mi, এটা তো সবার মধ্যে আছে, উপরে তুমি দেখো সামেশন অফ mi যেটা সেটা সবার মধ্যে আছে, ওটা কমন নিয়ে নিলাম, তাহলে প্রথমটা থেকে পড়ে থাকবে দেখো xi i ক্যাপ প্লাস yi j ক্যাপ প্লাস zi k ক্যাপ, ঠিক আছে। আচ্ছা যেখানে এই সামেশন অফ mi এটার ভ্যালুকে আমরা কত ধরে নিয়েছি, m ধরে নিয়েছি, ঠিক আছে।
সামেশন অফ নিচে দেখো এমআই আছে, সেটাকে এম ধরে নিয়েছি, এমটা যেহেতু সবার মধ্যে আছে কমন নিয়ে নিলাম, যে সেটাকে বাম দিকে গুণ করে দিলাম। আচ্ছা, এবারে এটাকে আমরা এইভাবে লিখতে পারবো, এম আর সি এম এটা সমান দেখো সামেশন অফ এম আই, এটাকে দেখো আমরা লিখতে পারবো কি আর আই ভেক্টর। কারণ আমরা জানি যেখানে দেখো এইটাকে আমরা ধরে নিচ্ছি যে আর আই ভেক্টর এটা সমান হচ্ছে এক্স আই আই ক্যাপ প্লাস ওয়াই আই জে ক্যাপ প্লাস জেড আই কে ক্যাপ। এটাকে কি আমরা আর আই ধরে নিলাম, কারণ দেখো আমরা জানি আর ভেক্টর সমান কি হয় এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। এটা আমরা অলরেডি ভেক্টরে কি পড়েছি, ঠিক আছে। তাহলে এম আর সি এম এটা সমান সামেশন অফ এম আই আর আই, এটা আসলো। এবার দেখো এটাকে যদি আমরা সময়ের সাপেক্ষে ডেরিভেটিভ করি, উভয় পক্ষে সময়ের সাপেক্ষে অন্তর্কলজ করে পাই, কি পাওয়া যাবে? তাহলে অন্তর্কলজ বা ডেরিভেটিভ যদি করা হয় তাহলে দেখো এম ডি আর সি এম বাই ডিটি এটা সমান হবে সামেশন অফ এম আই ডি আর আই বাই ডিটি। দেখো এখানে আর সি এমটা হচ্ছে সেন্টার অফ মাসের পজিশন ভেক্টর, আর আর আইটা হচ্ছে যতগুলো পার্টিকেল আছে সবগুলার আলাদা আলাদা কি পজিশন ভেক্টর দিয়ে সেগুলোকে যদি আমরা যোগ করি তাহলে যেটা পাবো সেটা। এবার দেখো আমরা জানি ওয়ান ডাইমেনশনাল মোশনে দেখেছি যে এই দূরত্বকে যদি সময় সাপেক্ষে ডেরিভেটিভ করা হয় বা পজিশন ভেক্টরকে সময় রেসপেক্টে ডেরিভেটিভ করা হয় তাহলে সেটা কি পাওয়া যায়? ভেলোসিটি পাওয়া যায়। তাহলে এই জন্যে এটাকে আমরা লিখছি, এটা দেখো ভরকেন্দ্রের যে বেগ সেই বেগটা পাওয়া যাবে, এটাকে আমরা বড় হাতের ভি লিখছি। তাহলে ভি সি এম এটা সমান হবে সামেশন অফ এম আই ভি আই, এটা লেখা যাবে। এবার এটা দেখো কি ভরকেন্দ্রের ভরবেগ, আর এটা হচ্ছে প্রত্যেকটা কণার ভরবেগের কি অ্যাকচুয়ালি সমষ্টি, সামেশন মানে কি সমষ্টি। তাহলে এখান থেকে আমরা এটা বলতে পারি যে অতএব ভরকেন্দ্রের ভরবেগ সমান কণা সমূহের ভরবেগের সমষ্টি, কণাসমূহের ভরবেগের সমষ্টি। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন। ভরকেন্দ্রের ভরবেগ কণাসমূহের ভরবেগের সমষ্টির সঙ্গে কি সমান। ঠিক আছে, এই ম্যাথমেটিক্যাল ইকুয়েশন বা এই লাইনটা একটু ভালো করে মনে রাখবে যে যে কোনো একটা বিস্তৃত বস্তুর ভরকেন্দ্রের ভরবেগ কণাসমূহের ভরবেগের সমষ্টির সঙ্গে কি সমান। আচ্ছা, এইবার আমরা একটু আগের দিকে দেখব। দেখো আমরা যখন নিউটনস ল পড়েছিলাম সেখানে পেয়েছিলাম যে বাইরে থেকে যদি কোনো বল প্রযুক্ত না হয়, অর্থাৎ কোনো বস্তু যদি নিজেদের মধ্যে আন্তঃক্রিয়া ঘটায়, তাহলে কোনো একটা বস্তুর যে মোট ভরবেগ সেটা কি হয় ধ্রুবক থাকে বা সংরক্ষিত থাকে, তাই তো। বাইরে থেকে যদি কোনো বল প্রযুক্ত না ঘটে, কোনো বস্তু বা বস্তু সংস্থা যদি নিজেদের মধ্যে আন্তঃক্রিয়াও ঘটায়, তাহলে তাদের মোট ভরবেগ সেটা কি হয় সবসময় কনস্ট্যান্ট থাকে বা ধ্রুবক থাকে। তাহলে দেখো এখানে আমি লিখছি, যদি এফ সমান 0 হয় তাহলে দেখো সামেশন অফ এম আই ভি আই এটা সমান কী হবে ধ্রুবক হবে, তাই তো।
এবার দেখো এটা যদি ধ্রুবক হয় তাহলে এটাও ধ্রুবক, তাহলে এখান থেকে আমরা এটা লিখতে পারি এম ভি সি এম, এটার যে ভ্যালু বা এটা সমানও কী হবে, কনস্ট্যান্ট হবে, এটাও দেখো কনস্ট্যান্ট। এবার দেখো আমরা জানি কোনো একটা বস্তুর মাস এমনিতেই কি কনস্ট্যান্ট থাকে, এবার ভরবেগ ধ্রুবক মানে তার দেখো অ্যাকচুয়ালি বেগটা কি ধ্রুবক, অর্থাৎ বাইরে থেকে যদি কোনো বল প্রযুক্ত না হয় তাহলে তখন আমরা এটা বলতে পারি যে ভর কেন্দ্রের যে বেগ সেই বেগটা কী হবে, ধ্রুবক থাকবে। অর্থাৎ দেখো যদি ভর কেন্দ্র স্থির থাকে তাহলে সে স্থির থাকবে, আর যদি ও গতিশীল থাকে তাহলে তার গতিবেগের যে মান সে মানটা কী হবে, সেম থাকবে, বা আমরা বলতে পারি যে তার যে ভরবেগ সেটা কী হবে, সমবেগে গতিশীল হবে। এটা কখন হবে, এক্সটার্নাল ফোর্স যদি অ্যাপ্লাই না হয়, তাহলে যে কোনো একটা বিস্তৃত বস্তুর ভর কেন্দ্রের যে ভরবেগ সেটা হয় স্থির থাকবে, নাহলে কী হবে, সমবেগে গতিশীল হবে। ঠিক আছে, এখানে দেখো একটা আমি উদাহরণ এখানে নিয়েছি। দেখো একটা নৌকা প্রাথমিক অবস্থায় ধরো আছে, এই নৌকাতে একটা ধরো লোক দাঁড়িয়ে আছে, এটা একটা ধরো বাচ্চা বা একটা ছেলে দাঁড়িয়ে আছে। দেখো যেহেতু লোকটা এইদিকে দাঁড়িয়ে আছে তাহলে তার সেন্টার অফ মাসটা কিছুটা কী হবে, ওই দিকে থাকবে। আমরা জানি ভর যেদিকে বেশি হয় সেন্টার অফ মাসের পজিশনটা কি সেই দিকে এগিয়ে থাকে। তাহলে দেখো টোটাল নৌকাতে যদি ধরো এই ব্যক্তি না থাকতো তাহলে সেন্টার অফ মাসটা কোথায় থাকতো, মিডিলে। যেহেতু লোকটা এইদিকে আছে তাহলে সেন্টার অফ মাসটা কি এইখানে ধরো আছে। এবার এই ব্যক্তিটা যদি নৌকার এই দিকে আস্তে আস্তে হেঁটে চলে আসে, তাহলে দেখো ব্যক্তি আর নৌকাটা মিলে কি একটা সংস্থা গঠন করেছে। এবার এই সংস্থার উপরে এক্সটার্নাল কোনো কি ফোর্স অ্যাপ্লাই হয়নি, কি হয়েছে, এই ব্যক্তি এই দিকে ছিল, সে এই দিকে চলে আসছে। এবার দেখো এই ব্যক্তিটা যদি এই দিক থেকে এই দিকে চলে আসে তাহলে দেখো এমনি সেন্টার অফ মাস যেটা, সেই সেন্টার অফ মাসটা কী হবে, সেন্টার অফ মাসটা দেখো সেটা পজিশন সেটা একই থাকবে। এখানে যেহেতু কোনো ফোর্স অ্যাপ্লাই হচ্ছে না তাহলে সেন্টার অফ মাসের পজিশন কোনো রকমের চেঞ্জ হবে না। তাহলে নৌকাটা এই ব্যক্তিটা যদি এই দিকে আসে তাহলে নৌকাটাকে দেখো কিছুটা কী হতে হবে, এই দিকে চলে যেতে হবে। তাতে কী হবে, এই সেন্টার অফ মাসের যে পজিশন সেই সেন্টার অফ মাসের পজিশনটা দেখো সেম জায়গায় থাকবে, কারণ এখানে এক্সটার্নাল কোনো ফোর্স অ্যাপ্লাই হচ্ছে না। তাহলে সেন্টার অফ মাসের কোনো রকমের কি মুভমেন্ট বা তার কোনো রকমের কি সরণ বা তার কোনো রকমের গতি সৃষ্টি হবে না। আর গতি সৃষ্টি যদি না হতে হয় তাহলে লোকটা যদি গতি এই দিকে হয় তাহলে নৌকাটাকে কিছুটা ওই দিকে সরে যেতে হবে। তাতে দেখো সেন্টার অফ মাসটা এখানে থাকলো। এবার নৌকাটা যদি ধরো এইরকমভাবেই থাকতো তাহলে দেখো লোকটা এই দিকে চলে আসলো, তাহলে সেন্টার অফ মাসটা এরকম জায়গায় চলে আসতো। তাহলে সেন্টার অফ মাসের যে পজিশন সেটা কী হতো, কিছুটা চেঞ্জ হয়ে যেত। কিন্তু চেঞ্জ কি হবে না সেটা আমরা একটু ম্যাথামেটিক্যালি দেখে নিলাম যে এক্সটার্নাল ফোর্স যদি অ্যাপ্লাই না হয় তাহলে সেন্টার অফ মাসের কোনো রকমের পজিশন চেঞ্জ হবে না। ঠিক আছে, এবার এখানে দেখো এটা থেকে আরও করা যায়। এটা যেটা পেলাম এটাকে যদি আবার আমরা সময় সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে দেখো এটাকে আমরা এইভাবে লিখতে পারবো, এম ডি বাই ডিটি, এখানে দেখো ভিসিএম, আর ডান দিকে দেখো আসবে সামেশন অফ এম আই, এখানে ডি বাই ডিটি, এখানে দেখো কি আসবে, ভিআই। এবার দেখো বেগকে যদি আমরা সময় সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে আমরা কি জানি, ত্বরণ পাই। তাহলে দেখো এটা এম এ সি এম, এটার সমান দেখো আসবে সামেশন অফ এম আই এ আই। ঠিক আছে, এআইটা অ্যাক্সেলারেশন যেহেতু ভেক্টর ওই জন্য ভেক্টর। তাহলে এটাকে দেখো আমরা এইভাবে লিখতে পারি যে এফ সি এম এটার সমান হচ্ছে সামেশন অফ এফ আই। অর্থাৎ ভরকেন্দ্রের উপরে প্রযুক্ত বল প্রত্যেকটা কণার উপরে প্রযুক্ত বলের সমষ্টির সঙ্গে কী হবে, সমান হবে। ঠিক আছে, এই জায়গাটা একটু ভালো করে মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে ভরকেন্দ্রের ভরবেগ কণাসমূহের ভরবেগের সমষ্টির সঙ্গে কী হবে, সমান হবে। আচ্ছা, এরপরে দেখো এখানে আমি একটা
প্রবলেম লিখেছি সেই প্রবলেমটা একটু ভালো করে পড়ো তোমরা। দেখো কি বলা আছে, 10 কেজি ও 2 কেজি ভরের দুটি বস্তু যথাক্রমে 2i ক্যাপ -7 j ক্যাপ প্লাস 3k ক্যাপ মিটার পার সেকেন্ড এবং -10i ক্যাপ প্লাস 35 j ক্যাপ -3k ক্যাপ মিটার পার সেকেন্ড বেগে গতিশীল। এদের ভর কেন্দ্রের বেগ নির্ণয় করো। তাহলে দেখো ভর কেন্দ্রের যে বেগ অর্থাৎ VCM সেটা কি আমরা ক্যালকুলেশন করব। দেখো ওখানে এই জায়গাটায় এই কেসটাতে দুটো ভর আলাদা আলাদাভাবে ধরো যাচ্ছে, একটা ভর ধরো এখানে আছে আর একটা ভর ধরো এখানে আছে, তাহলে দুটো গতিশীল, তাহলে তাদের ভর কেন্দ্র যেটা, তাহলে এদের তো একটা সেন্টার অফ মাস থাকবে। আমরা দেখেছি এর আগে যে আলাদা আলাদা জায়গায় দুটো যদি বস্তু থাকে তাহলে তার সেন্টার অফ মাস থাকে। বস্তু দুটো গতিশীল হলে তার সেন্টার অফ মাসটাও কী হবে, গতিশীল হবে। তাহলে তার সেন্টার অফ মাসের যে ভেলোসিটি তার যে ফর্মুলা সেটা একটু ভালো করে শুনে নাও। আগের মতোই VCM এটার সমান তোমার ফর্মুলা হচ্ছে m1 v1 ভেক্টর প্লাস m2 v2 ভেক্টর বাই হচ্ছে m1 প্লাস m2। এবার যদি ধরো আরও বস্তু থাকতো তাহলে তখন আরও হতো। এবার এখানে মানগুলো বসিয়ে দাও। প্রথম বস্তুটা ভর কত, 10 কেজি, আর তার ভেলোসিটি দেখো বলে দিয়েছে কত, 2i ক্যাপ -7 j ক্যাপ প্লাস 3k ক্যাপ, ঠিক আছে, প্লাস m2-র ভ্যালু হচ্ছে 2 আর এটা -10i ক্যাপ প্লাস 35 j ক্যাপ -3k ক্যাপ বাই নিচে দেখো ভর দুটো যোগফল 10 আর 2 আছে, তাহলে একেবারে লিখে দিলাম কত, 12। এবার ক্যালকুলেশনটা করো। তাহলে এখানে দেখো i ক্যাপ হচ্ছে 10 গুণ করে দাও, এখানে একবারে করছি না, একটু ইয়ে করে, তাহলে 20i ক্যাপ -70 j ক্যাপ প্লাস 30k ক্যাপ প্লাস পরেরটা দেখো আসছে প্লাস তো হবে না, এটা -20i ক্যাপ প্লাস 70 j ক্যাপ -6k ক্যাপ বাই নিচে হচ্ছে 12, ঠিক আছে। এবার দেখো এখানে 20i ক্যাপ প্লাস আছে, এটা মাইনাস আছে, কেটে গেল, এটাও তো কেটে যাচ্ছে, কেটে দাও। তাহলে 30k ক্যাপ -6k ক্যাপ, তাহলে এটা সমান আসছে 24k ক্যাপ বাই 12, তাহলে এটা সমান আসছে 2k ক্যাপ। এটা হচ্ছে সেন্টার অফ মাসের ভেলোসিটি, ঠিক আছে। দেখে নাও একবার, খুবই গুরুত্বপূর্ণ একটা ফর্মুলা। সেন্টার অফ মাসের ভেলোসিটি এটা, অত কী হবে, ভেলোসিটি যেহেতু মিটার পার সেকেন্ড অ্যান্সার হবে লাস্টে, এটা লিখে দিতে হবে, বুঝতে পেরেছো। এই হলো সেন্টার অফ মাস রিলেটেড মোটামুটি কমপ্লিট থিওরি। এগুলা যদি ভালো করে মনে রাখো তাহলে সেন্টার অফ মাস থেকে যে কোশ্চেনই আসুক না কেন তোমরা কিন্তু পারবে, ঠিক আছে। এর পরের যে ভিডিও সেখানে আমরা মোমেন্ট অফ ফোর্স নিয়ে আলোচনা করব। সেন্টার অফ মাসের এখানে যদি কোনো জায়গায় বুঝতে কোনো জায়গায় সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবে, ঠিক আছে।